সাহস আছে, মেধা আছে, হবে হবেই জয়। চাই না কারো করুণা, চাই না অনুশোচনা, চাই শুধু আমাদের ন্যায্য অধিকার। মেলেছি হৃদয় আঁখি যুক্তি। দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের অংশগ্রহণে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি নিবেদিত ইউসিবি পাবলিক পার্লামেন্টের যুক্তির আলো দেখির আজকের এই সেমিফাইনাল অনুষ্ঠানে। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের অংশগ্রহণে আমাদের আজকের এই সেমিফাইনালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি দল যে বিষয় নিয়ে বিতর্ক যুদ্ধে অবতীর্ণ হবে, শাণিত তর্ক যুদ্ধ করবে, সেই বিষয়টি হচ্ছে আইনের মাধ্যমে নাকি সামাজিক সচেতনতার মাধ্যমে, কোনটির মাধ্যমে প্রতিবন্ধী জনগোষ্ঠীর মর্যাদাপূর্ণ অবস্থান নিশ্চিত করা যায়। এতে আজকের এই প্রস্তাবের যারা উত্থাপন করবেন এবং পক্ষে কথা বলবেন তারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় অপরাজয় বাংলা দল, এবং বিরোধী দল হিসাবে যারা রয়েছেন তারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় স্বোপার্জিত স্বাধীনতা দল। এই ছায়া সংসদে ঢাকা বিশ্ববিদ্যালয় অপরাজয় বাংলা দলের বিতার্কিকরা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা মোহাম্মদ আইয়ুবুল্লাহ রিয়াদ, মাননীয় মন্ত্রী, ছায়ামন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত আনিসুর রহমান, মাননীয় সরকারদলীয় সংসদ সদস্য ইকবাল হোসেন। অন্যদিকে বিরোধী দল ঢাকা বিশ্ববিদ্যালয় স্বোপার্জিত স্বাধীনতার যে তিনজন বক্তা তারা হচ্ছেন মাননীয় বিরোধী দলীয় নেতা মোহাম্মদ আমজাদ হোসেন, মাননীয় বিরোধী দলীয় উপনেতা বিবি কুলসুম লিপি এবং মাননীয় বিরোধী দলীয় সংসদ সদস্য তানবীর আহমেদ তন্ময়। আমাদের সাথে সম্মানিত বিচারক হিসেবে রয়েছেন জনাব জাহিদ রহমান, লেখক, গবেষক ও উন্নয়ন বিশেষজ্ঞ; ডক্টর তাজুল ইসলাম চৌধুরী তুহিন, চেয়ারম্যান ন্যাশনাল ডিবেট ফেডারেশন ও সহযোগী অধ্যাপক শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। আমাদের সাথে বিচারক হিসেবে রয়েছেন আবু মোহাম্মদ রইস, প্রাক্তন সহযোগী অধ্যাপক, পাবনা ক্যাডেট কলেজ, লেখক ও প্রতিবেদক, দৈনিক প্রথম আলো। এবং আরও রয়েছেন ডক্টর শাহ আলম চৌধুরী, এডিশনাল রেজিস্ট্রার, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। আজকের এই বিতর্ক অনুষ্ঠানটি পর্যবেক্ষণ করে আমাদের এই ছায়া সংসদে বক্তাদের বক্তব্যের আলোকে বক্তব্য প্রদান করার জন্য আমাদের সাথে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট জনহিতৈষী, উদ্যোক্তা, লেখক এবং লাস ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ লুৎফর রহমান। আমরা আমাদের প্রধান অতিথি মোহাম্মদ লুৎফর রহমানের বক্তব্য শুনবো আমাদের আয়োজনের একেবারে শেষে। শুরু করছি আমাদের আজকের এই ছায়া সংসদ। একই সাথে আহ্বান জানাচ্ছি এই ছায়া সংসদের সংসদ নেতা তথা প্রধানমন্ত্রী মোহাম্মদ আইয়ুবুল্লাহ রিয়াদকে তার প্রস্তাব উত্থাপন এবং উত্থাপিত প্রস্তাবের আলোকে বক্তব্য প্রদান করার জন্য। মোহাম্মদ আইয়ুবুল্লাহ রিয়াদ। লক্ষ্মীপুর জেলার কমলনগরের আসাদ, তিনি একজন শারীরিক প্রতিবন্ধী। তার পিতা তাকে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করাতে চাইলে প্রধান শিক্ষক তাকে বিদ্যালয়ে ভর্তি নেই। পরবর্তীতে ইউএনওর হস্তক্ষেপে তিনি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হলেও তার শিক্ষকরা তার প্রতি কোনো প্রকার ইতিবাচক মনোভাব প্রদর্শন করে নেই। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকের এই মহান ছায়া সংসদে আমাকে ফ্লোর প্রদানের জন্য। আমাদের দেশে যখন শিক্ষকদের কিংবা সমাজের এমন একটা অবস্থা যে প্রতিবন্ধীদের বিষয়ে তাদের কোনো প্রকার সচেতনতাই নেই, তখন আপনার অনুমতিক্রমে এই মহান ছায়া সংসদে আমি যে প্রস্তাবটি উত্থাপন করতে চাচ্ছি তা হলো আইন নয়, সামাজিক সচেতনতায় পারে প্রতিবন্ধী জনগোষ্ঠীর পদমর্যাদা নিশ্চিত করতে। সঙ্গত কারণে গুরুত্বপূর্ণ শব্দের সংজ্ঞায়নে চলে যাচ্ছি। আইন বলতে বোঝাচ্ছি বাংলাদেশে প্রচলিত বিধিবিধানকে, আর সামাজিক সচেতন বলতে বোঝাচ্ছি কোনো একটা বিষয় সম্বন্ধে সমাজের অধিকাংশ মানুষের ইতিবাচক ধারণা থাকে। প্রতিবন্ধী বলতে বোঝাচ্ছি বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীকে, আর পদমর্যাদা নিশ্চিত করা বলতে বোঝাচ্ছি বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীর অধিকার প্রাপ্তি, বৈষম্য দূরীকরণ এবং তার সামাজিক মর্যাদা নিশ্চিত করাকে। মাননীয় স্পিকার, আজ আমরা দেখতে পাই যে বাংলাদেশে বিভিন্ন প্রেক্ষাপটে প্রত্যেক মানুষ প্রতিবন্ধীদের বিষয়ে সচেতন না। এর ফলে দেখা যাচ্ছে বাংলাদেশের নীতি নির্ধারণের পর্যায়ে এসেও প্রতিবন্ধীদের জন্য আইন প্রণয়ন করা হলো তা সঠিকভাবে তা প্রণয়ন করতে পারছে না। মাননীয় স্পিকার, সঠিকভাবে প্রণয়ন করতে পারছে না শুধুমাত্র যারা আইন প্রণেতা রয়েছে তাদের মধ্যে সচেতনতার অভাব রয়েছে বলে। মাননীয় স্পিকার, আমরা বলতে পারি 2018 সালের 22 এপ্রিল আমাদের এই বিতর্কে এসেছিলেন অনন্ত জলিলের কথা। মাননীয় স্পিকার, তিনি আমাদের বিতর্ক শুনে সচেতন হয়ে প্রতিবন্ধীর জন্য 5টি চাকরির ব্যবস্থা করেছেন। মাননীয় স্পিকার, এটি সম্ভব হয়েছে শুধুমাত্র তিনি সচেতন হয়েছে বিদায়। মাননীয় স্পিকার, এটি কোনো আইন দিয়ে তাকে বাধ্য করা হয়নি। মাননীয় স্পিকার, আমরা বলতে পারি মাননীয় স্পিকার, যদি অনন্ত জলিলের নাই বাংলাদেশে আনাচে কানাচে সকল শিল্পপতি এবং সকল মালিক পক্ষ যদি সচেতন হয় তবে আমাদের প্রতিবন্ধীদের মর্যাদা অবশ্যই নিশ্চিত হবে। মাননীয় স্পিকার, সংসদে একটা প্রশ্ন নেই। জি মাননীয় স্পিকার, তিনি বললেন যে পদমর্যাদার কথা, আজকে সচেতনতা দিয়ে তিনি কিভাবে একজন মানুষের স্বাস্থ্যসেবা ক্ষেত্রে যে ভৌত অবকাঠামো নিশ্চিত করবেন
মাননীয় স্পিকার, তিনি হয়তো জানেন না যে আসলে স্বাস্থ্যসেবার যে বিষয়টা প্রতিবন্ধীদেরকে কি ধরনের সুবিধাতে তাদেরকে বাক প্রতিবন্ধীদেরকে কীভাবে স্বাস্থ্যসেবা দিতে হবে সেটা অধিকাংশ ডাক্তার জানে না, তারা সচেতন না মাননীয় স্পিকার, তাদের এই বিষয়ে কোনো ধারণাই নেই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি বলছি কবির হোসেনের কথা, যিনি কুমিল্লা চান্দিনা থানার একজন দৃষ্টি প্রতিবন্ধী মাননীয় স্পিকার, তিনি পরিবারের 5 সদস্য ভাই বোনদের মধ্যে সর্বজ্যেষ্ঠ মাননীয় স্পিকার, কিন্তু দেখা যাচ্ছে তার পরিবার তাকে অবহেলা করছে মাননীয় স্পিকার, বরং তার কনিষ্ঠ ভ্রাতাকে বিভিন্ন জায়গাতে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, তাকে অবহেলা করে ঘরের কোণে রেখে দিচ্ছে মাননীয় স্পিকার। এতে তার পরিবার যে তার মর্যাদা ক্ষুণ্ণ করছে মাননীয় স্পিকার, কোন আইন দিয়ে তার এই কবিরের তার মর্যাদা নিশ্চিত করা সম্ভব মাননীয় স্পিকার? আরেকটা প্রশ্ন নেই মাননীয় সংসদ নেতা জি। মাননীয় স্পিকার, আজকে যে তিনি যে সচেতনতা, তাকে সেই সচেতনতা প্রশিক্ষণটি কে দেবে মাননীয় স্পিকার? সমাজ দেবে না রাষ্ট্রীয় মেডিকেল কলেজ দেবে মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, তিনি হয়তো বুঝতে পারছেন না যে মেডিকেল কলেজে যারা আছেন তারাই এই সমাজে মানুষ। তিনি হয়তো জানেন না প্রথমে ব্যক্তি, তারপরে পরিবার, তারপর সমাজ, তারপরে গিয়ে রাষ্ট্র। মাননীয় স্পিকার, আজকে আমরা বলতে চাচ্ছি যে আমাদের এই কবির হোসেনের পদমর্যাদা মাননীয় স্পিকার যখন তার পরিবার লুকিয়ে রাখছে মাননীয় স্পিকার, তাহলে এই মর্যাদা তার পরিবার যে ক্ষুণ্ণ করছে, কে এই মর্যাদা নিশ্চিত করবে মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, আইনের দ্বারা কি আসলে কি এই পদমর্যাদা নিশ্চিত করা সম্ভব? না মাননীয় স্পিকার, আইনের দ্বারা তার এই পদমর্যাদা নিশ্চিত করা সম্ভব না। যদি তার পরিবার সচেতন হতো তবে তার এই মর্যাদা নিশ্চিত হতো মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা দেখতে পাই যে মাননীয় স্পিকার তার পরিবার তাকে বিভিন্ন সামাজিক আচার অনুষ্ঠানে আসতে দেয় না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনি জানেন, আপনার মাধ্যমে মাননীয় স্পিকার দেশবাসীকে দুঃখের সাথে জানাচ্ছি মাননীয় স্পিকার, একটা পরিবারের পিতা তার স্বাভাবিক সন্তানকে নিয়ে ঈদ ময়দানে যায় মাননীয় স্পিকার, একটা প্রতিবন্ধী সন্তানকে নিয়ে ঈদ ময়দানে যায় না, কারণ তিনি ভাবে তার মর্যাদা ক্ষুণ্ণ হবে মাননীয় স্পিকার। এই যে প্রতিবন্ধী সন্তানের মর্যাদা ক্ষুণ্ণ করছে তার পরিবার, এই মর্যাদা আপনি কোন আইন দিয়ে নিশ্চিত করবেন মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, পরিশেষে বলতে চাই যে আসলে এই বিশাল প্রতিবন্ধী জনগোষ্ঠীর পদমর্যাদা আপনারা পদমর্যাদা নিশ্চিত করতে হলে আমাদের সমাজের সকল মানুষকে এগিয়ে আসতে হবে এবং সবাই মিলে, এটা আমাদের দায়িত্ব। আমরা বিশ্বাস করি সর্বোপরি সমাজের সকল স্তরে মানুষ যদি এগিয়ে আসে তাহলে আমাদের প্রতিবন্ধীদের পদমর্যাদা নিশ্চিত হবে। তাই এই যুগোপযোগী প্রস্তাবটি যেহেতু আজকের এই মহান সংসদে গৃহীত হয়, তার জোর দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমাদের আজকের ছায়া সংসদের মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রীকে। দৃষ্টি প্রতিবন্ধী ভাই যেটি বললেন সেটি হচ্ছে অত্যন্ত দুঃখের বেদনায়ের, যে পরিবারের এই প্রতিবন্ধী মানুষকে লুকিয়ে রাখা হয়, তাকে ঘরের কোণে আটকে রাখা হয়, তাকে কোথাও নিয়ে যাওয়া হয় না। অভিযোগ করেছেন পরিবারের অভিভাবকরা বা পিতা যখন কোনো ঈদের নামাজে তার সাধারণ অপ্রতিবন্ধী ছেলে মেয়েকে নিয়ে যান, কিন্তু একটা প্রতিবন্ধী বাচ্চাকে এ ধরনের কোনো আনুষ্ঠানিকতা নিয়ে যান না, কারণ তিনি মনে করেন এই প্রতিবন্ধী বাচ্চা তার সাথে থাকলে তার মর্যাদা ক্ষুণ্ণ হতে পারে। এই দুঃখ করে তিনি বলছেন যে আইন নয়, আমাদেরকে সামাজিক সচেতনতার মাধ্যমেই আমাদের এই প্রতিবন্ধীদের মর্যাদাপূর্ণ অবস্থান নিশ্চিত করতে হবে। আমরা শুনবো আমাদের আজকের এই ছায়া সংসদে মাননীয় বিরোধী দল নেতা মোহাম্মদ আমজাদ হোসেনের কাছ থেকে এই পর্যায়ে তার বক্তব্য। মনসুর আহমেদ চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে বারেটলো করার জন্য ইংল্যান্ডে যাওয়ার সকল কাগজপত্র তৈরি করেছিলেন, কিন্তু তিনি যেতে পারেননি একটাই কারণে, কারণ বাংলাদেশ বিমানের তখনকার বিধিবিধানে যে প্রতিবন্ধী মানুষ শিক্ষার জন্য বিদেশ যেতে পারে তার কোনো উল্লেখ ছিল না, যার পরিপ্রেক্ষিতে তাকে সেই জায়গাতে যাওয়ার সুযোগটি দেওয়া হয়নি। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে এই মহান সংসদে সুযোগ প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, আজকে প্রধানমন্ত্রীর মাধ্যমে যে প্রস্তাবটি উত্থাপন করা হয়েছে, আইন নয় সামাজিক সচেতনতাই প্রতিবন্ধী জনগোষ্ঠীর মর্যাদাপূর্ণ অবস্থান নিশ্চিত করতে পারে, এর ঘোর বিরোধিতা করছি মাননীয় স্পিকার। কেননা আমরা দেখতে পাচ্ছি যে আজকে বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশ যেই দেশগুলিকে অনুসরণ এবং অনুকরণ করে থাকে, সেই প্রত্যেকটি দেশে প্রতিবন্ধী জনগোষ্ঠীর সকল অধিকার এবং সকল ধরনের মর্যাদাপূর্ণ অবস্থান নিশ্চিত করার জন্য আইন এবং আইনের পূর্ণ বাস্তবায়নের মধ্য দিয়ে তার সম্পূর্ণ মর্যাদা নিশ্চিত করেছে মাননীয় স্পিকার। আজকে উদাহরণস্বরূপ দেখতে পাচ্ছি আমেরিকাতে 1973, 75, 90, 97, 2004 এই প্রত্যেকটি সনে প্রতিবন্ধীদের শিক্ষা, স্বাস্থ্য, টেলিকমিউনিকেশনে এবং তাদের যে আবাসনের সম্পূর্ণ নিশ্চয়তা দেওয়ার জন্য আইন করা হয়েছে মাননীয় স্পিকার, এবং সেই আইন বাস্তবায়নের মধ্য দিয়ে মাননীয় স্পিকার তারা প্রতিবন্ধীদের মর্যাদাপূর্ণ অবস্থান নিশ্চিত করছে মাননীয় স্পিকার। অপরপক্ষে আমাদের এই দেশে দেখা যাচ্ছে যে আইন হচ্ছে, সে আইনে মাননীয় স্পিকার নানান ধরনের ফাঁকফোকর রাখা হচ্ছে, ফাঁকফোকর রেখে তারা নানান ধরনের বুলি আউড়ে যাচ্ছে যে শুধু সচেতনতা দিয়েই নাকি প্রতিবন্ধী জনগোষ্ঠীর মর্যাদাপূর্ণ অবস্থান নিশ্চিত করা যাবে। মাননীয় স্পিকার, একটু লক্ষ্য করে দেখা যাবে যে প্রশ্নটি
আচ্ছা, আপনি বলে যাচ্ছেন আইন করলেই নাকি আপনাদের প্রতিবন্ধীদের জনগোষ্ঠীর মর্যাদাপূর্ণ অবস্থান নিশ্চিত হবে। আচ্ছা, আপনি বলুন তো এমন একটি দেশ দেখিয়ে যান যে দেশটিতে আইন করে প্রতিবন্ধীদের মর্যাদা নিশ্চিত করেছে। মাননীয় স্পিকার, আমি এর আগে দেখে গেছি আমেরিকার কথা। মাননীয় স্পিকার, 1973, 75, 90, 97 এবং 2004-এর প্রত্যেকটা আইনের মধ্যে দিয়ে আজকে যে আমরা স্মার্টফোন চালাচ্ছি, আজকে অ্যান্ড্রয়েড চালাচ্ছি কিংবা অন্য জায়গায় চালাচ্ছি, প্রত্যেকটার অ্যাক্সেসিবিলিটি ইস্যু নিশ্চিত করা হয়েছে আমেরিকার আইনের মাধ্যমে। মাননীয় স্পিকার, এবং যদি এটা বাস্তবায়িত না হতো তাহলে মাননীয় স্পিকার কোনোভাবেই এগুলোতে প্রতিবন্ধীদের প্রবেশক্ষমতা নিশ্চিত হতো না। মাননীয় স্পিকার, তিনি বলে যাচ্ছেন যে আইন করে নাকি আমেরিকাতে এই জিনিসটা আইন করে নাকি আমেরিকাতে স্মার্টফোন কিংবা এইসব অ্যাপসগুলো করেছে। কিন্তু আমার প্রশ্ন হলো, যদি আইন করে এটা করা হয় তাহলে মাননীয় স্পিকার, আইন তো সচেতনতার ঘরেই জন্ম, আগে কি সচেতনতার প্রয়োজন ছিল না সেখানে? বাল্য বিবাহের কথা তো সমাজে অনেকেই বলি আউড়ে গেছে, কিন্তু তা নিরোধ করা যায়নি। তো সচেতনতার দিকে আইন তো করতে হয়েছে মাননীয় স্পিকার। আইন করার মধ্য দিয়ে, তার শাস্তি বিধানের মধ্য দিয়ে মানুষের সব কিছুর নিশ্চিত করতে হয়েছে। দরিদ্র পরিবারের কথা বলে থাকে মাননীয় স্পিকার, আজকে দরিদ্রতার কারণে দেখা যায় যে সেই অর্থের কারণে মাননীয় স্পিকার, অর্থের জায়গা থেকে মাননীয় স্পিকার তারা দরিদ্র ছেলে মেয়ের বিয়ে দিত। কিন্তু যখন আইনের শাস্তির কথা আসছে, সেই শাস্তির ভয়ে মাননীয় স্পিকার, বিচারের ভয়ে মাননীয় স্পিকার তারা কিন্তু বাল্য বিবাহ দিচ্ছে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, বলছিলাম বাংলাদেশের আইনের ফাঁকফোকরের কথা। প্রতিবন্ধী ব্যক্তি অধিকার ও সুরক্ষা আইন 2013 মাননীয় স্পিকার প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য কাজ করবে, কিন্তু যতগুলো কমিটির কথা বলা হয়েছে কোনো কমিটিতেই প্রতিবন্ধী জনগোষ্ঠীর নিশ্চিত অবস্থান স্পিকার দেখা যাবে যে আইনের 17, 19, 21, 22, 23 এবং 24 ধারায় মাননীয় স্পিকার প্রত্যেকটা কমিটিতে প্রতিবন্ধী ব্যক্তির বাধ্যতামূলক অবস্থান নিশ্চিত করা হয়নি মাননীয় স্পিকার। আজকে বলতে চাই, প্রতিবন্ধী জনগোষ্ঠী যদি মর্যাদাপূর্ণ অবস্থান নিশ্চিত করতে হয় তাহলে আইনের মধ্য দিয়ে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এই প্রত্যেকটি ক্ষেত্রে প্রতিবন্ধীর যদি স্বতঃস্ফূর্ত অবস্থান নিশ্চিত করা যায় তাহলেই তার মর্যাদাপূর্ণ অবস্থান দাঁড়িয়ে হবে মাননীয় স্পিকার। বাংলাদেশে যে বাজেট হচ্ছে মাননীয় স্পিকার, সেটা কখনো সচেতনতা দিয়ে বাজেটটি হয় না মাননীয় স্পিকার। আজকে প্রতিবন্ধী ব্যক্তির কর্মসংস্থান যে নিশ্চিত করতে হবে সেটা কখনো শুধু সচেতনতা দিয়ে একটু সমাজ ব্যবস্থা কখনো তার কর্মসংস্থানকে নিশ্চিত করতে পারে না। তার শিক্ষার জন্য, তার চলাচলের পথের অবকাঠামো তৈরির জন্য মাননীয় স্পিকার সচেতনতা দিয়েই কোনোভাবে তার অবস্থান নিশ্চিত করা যায় না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে এই সকল মাননীয় স্পিকার 10 সেকেন্ড চেয়ে নিচ্ছি। এই সময়ের এই কারণে বলতে চাই যে সামাজিক সচেতনতা নয়, বরং আইনের মধ্য দিয়েই, আইন গ্রহণ ও বাস্তবায়নের মধ্য দিয়েই প্রতিবন্ধী জনগোষ্ঠীর মর্যাদাপূর্ণ অবস্থান নিশ্চিত করা সম্ভব। তাই এই প্রস্তাবটি গৃহীত হওয়ার কোনো যোগ্যতাই রাখে না। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মাননীয় বিরোধী নেতা মোহাম্মদ আমজাদ হোসেন। তার বক্তব্যের মধ্যে বলল, প্রতিবন্ধী বান্ধব আইন না থাকার কারণের জন্য একসময় বিমানে উঠতে পারেনি একজন প্রতিবন্ধী ব্যক্তি যিনি উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে যাচ্ছিলেন। বলা হচ্ছে আমাদের বর্তমান বাস্তবতাকে সেটি মেনে যা করা হয় সেটি সচেতনতা নয়, বাজেটে বরাদ্দ দেওয়া হয়, বর্তমান বাস্তবতাকে মেনেই দেওয়া হয়। সুতরাং আমাদের সর্বক্ষেত্রেই আইনের প্রণয়ন এবং এর যদি বাস্তবায়ন করা সম্ভব হয় তাহলে প্রতিবন্ধী জনগোষ্ঠীর মর্যাদাপূর্ণ অবস্থান নিশ্চিত করতে পারবো। সেটা শিক্ষা, স্বাস্থ্য, সর্বক্ষেত্রেই তিনি তার বক্তব্য উল্লেখ করে গিয়েছেন। আমরা বক্তব্য শুনবো আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় মন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মোহাম্মদ আনিসুর রহমানের কাছ থেকে তার বক্তব্য। মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে, কাউকে দিও না দোষ পিতার দোষে। জি মাননীয় স্পিকার, কোনো একটি পরিবারে যখন কোনো প্রতিবন্ধী সন্তান জন্ম নেয় তাহলে সেই সমাজের মানুষ তার পিতামাতাকে মানুষের দোষে দুষ্ট করে মাননীয় স্পিকার। আর এমতো অবস্থায় মাননীয় স্পিকার, এই পরিস্থিতি একমাত্র সামাজিক সচেতনতাই পারে এই অবস্থা দূর করতে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, 1960-এর দশকে যখন প্রতিবন্ধীদের অভিভাবকগণ যখন তাদের সন্তানের অধিকার আদায়ের জন্য সোচ্চার হয় মাননীয় স্পিকার, তারই ফলশ্রুতিতে মাননীয় স্পিকার 1975 সালে আমেরিকাতে একটি আইন পাশ হয়, অল হ্যান্ডিক্যাপ চিলড্রেন এডুকেশন অ্যাক্ট মাননীয় স্পিকার, যেটি প্রতিবন্ধীদের প্রথম আইন বলে আমরা জানি মাননীয় স্পিকার। পরবর্তীতে সময়ে 1990 সালে আইডিয়া নামে আরেকটি আইন পাশ হয় ইউএস কংগ্রেসে মাননীয় স্পিকার, যেটি ইন্ডিভিজুয়াল ডিসেবিলিটি এডুকেশন অ্যাক্ট নামে পরিচিত মাননীয় স্পিকার, যেটি মাননীয় স্পিকার PL 94/142 নামে পরিচিত মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তারই ফলশ্রুতিতে বিভিন্ন দেশ মাননীয় স্পিকার তাদের নিজ নিজ প্রেক্ষাপটে আইন প্রণয়ন করে মাননীয় স্পিকার, এবং বাংলাদেশও 1995 সালে প্রতিবন্ধী নীতিমালা এবং 2001 সালে প্রতিবন্ধী কল্যাণ আইন এবং
2013 সালে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন নামে একটি আইন Point of প্রণয়ন করেন মাননীয় information. স্পিকার। মাননীয় স্পিকার, পয়েন্ট অফ এই ইনফরমেশন আমরা মানে একটা স্পিকার। প্রশ্ন নেই, মাননীয় মন্ত্রীটা প্রশ্নটি করুন। মানে স্পিকার, সামাজিক সচেতনতা দিয়ে একজন ব্যক্তির কিভাবে অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করবেন মানে স্পিকার? যখন মানুষ সচেতন হবে, যখন সমাজের মানুষ সচেতন হবে, তখন মাননীয় স্পিকার সেই মানুষটির অর্থনৈতিক অবস্থা মাননীয় স্পিকার অন্যান্য মানুষের মতো তারও সেই অর্থনৈতিক অবস্থা নিশ্চিত হবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি বলছি ইনসাফ সালিমের কথা, যিনি মানুষ বাংলাদেশে নয়, মাননীয় স্পিকার যেই দেশটি আমাদেরকে দীর্ঘ 24 বছর শোষণ ও নিপীড়ন করেছিল, সেই পাকিস্তান মাননীয় স্পিকার গত কিছুদিন আগে যখন ইনসাফ সালিম তিনি বিচারক নিয়োগ পরীক্ষায় হাইয়েস্ট মার্ক পেয়ে যখন উত্তীর্ণ হয় মাননীয় স্পিকার, তখন সেই দেশের প্রশাসন তাকে বিচারক হিসেবে নিয়োগ করতে চায়নি মাননীয় স্পিকার। কিন্তু সেই ইনসাফ সালিম সে সামাজিক মাধ্যমে তার বিষয়টি যখন শেয়ার করে মাননীয় স্পিকার, তখন সমাজে একটি জাগরণ ওঠে মাননীয় স্পিকার। তার ফলশ্রুতিতে মাননীয় স্পিকার সেই দেশের প্রধান বিচারপতি তিনি স্বপ্নদিত হয়ে সেই ইনসাফ সালিমকে মাননীয় স্পিকার বিচারক পদে শপথ করেছেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, মানে এখানে স্পষ্ট আমরা দেখতে পারি মাননীয় স্পিকার সামাজিক সচেতনতায় মুখ্য ভূমিকা পালন করেছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন আমাদের দেশে বিভিন্ন সংগঠন রয়েছে মাননীয় স্পিকার, যেমন সামাজিক সংগঠন যেমন মাননীয় স্পিকার পিডিএফ, ডেস্কো বা ডিবেট ফর ডেমোক্রেসি মাননীয় স্পিকার ইত্যাদি সংগঠনগুলো মাননীয় স্পিকার প্রতিবন্ধী অন্যান্য বিভিন্ন কাজ করছে মাননীয় স্পিকার। যেমন শ্রুতি লেখক প্রসঙ্গে মাননীয় স্পিকার নিশ্চিত করছে প্রতিবন্ধীদের ব্যক্তিদের জন্য। আবার অন্যদিকে প্রতিবন্ধীদের অধিকার আদায়ের জন্য বিভিন্ন সংগঠনগুলি কাজ করতে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, এই সংগঠনগুলি কোনো আইন দ্বারা বাধ্য হয়ে মাননীয় স্পিকার তারা কাজ করে না মাননীয় স্পিকার, তারা কাজ করছে সামাজিক দায়বদ্ধতা থেকে তারা মানুষ এই কাজগুলি করতে এগিয়ে এসেছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, লক্ষ্য করুন আজকে আইনে বলা আছে যে প্রতিবন্ধী ব্যক্তির পরীক্ষার মধ্যে মাননীয় স্পিকার অতিরিক্ত সময়ের কথা মাননীয় স্পিকার, অথচ আমরা দেখি মাননীয় স্পিকার শুধু সচেতনতার অভাবে মাননীয় স্পিকার আজকে অনেক প্রতিবন্ধী ব্যক্তি তার পরীক্ষার মধ্যে তারা সেই অতিরিক্ত সময়টি মাননীয় স্পিকার পাচ্ছে না মাননীয় স্পিকার। এই জন্য আমরা বলতে চাই মাননীয় স্পিকার কেবল সামাজিক সচেতনতাই পারে প্রতিবন্ধী ব্যক্তিদের মর্যাদাপূর্ণ অবস্থান নিশ্চিত করতে। তাই মাননীয় স্পিকার আমি সংসদে এই প্রস্তাবটি যদি গৃহীত হয় তার জোর দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। কোনো প্রতিবন্ধী সন্তান জন্মগ্রহণ করলে পিতামাতাকে দায়বদ্ধ না করার আহ্বান জানিয়েছেন, কিন্তু আমাদের সমাজ তারা কি তা করছে? তারা তার পরিবারকে দায়ী করছে, তার পরিবারকে নানা অপবাদ দিচ্ছে। এই যে অভিযোগ করলো আজকে সরকারি দলের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী, এবং এই সব কিছু আমরা প্রতিহত করতে পারবো, বন্ধ করতে পারবো, তিনি দাবি করলেন সামাজিক সচেতনতার মাধ্যমেই। এবং তিনি বললেন যে আজকে আমাদের সমাজে আমরা প্রতিবন্ধীদের জন্য কোনো তাদের চাকরি বা কর্মসংস্থানের নিশ্চয়তা করতে পারি না। পার্শ্ববর্তী দেশ পাকিস্তানের কথা উল্লেখ করে বলেন সেখানে একজন প্রতিবন্ধী মানুষ বিচারকের দায়িত্ব কিন্তু পেয়েছেন। আমাদেরকে সেরকমভাবে প্রতিবন্ধী জনগোষ্ঠীর জন্য সুরক্ষার জন্য তাদের চাকরি বাকরি, তাদের বাসস্থান, স্বাস্থ্যসেবা সব কিছুকে নিশ্চিত করতে হবে। আমরা শুনবো আমাদের আজকের এই ছায়া সংসদে এই পর্যায়ে মাননীয় বিরোধী দলীয় উপনেতা বিবি কুলসুম লিপির কাছ থেকে তার বক্তব্য। আব্দুর রাজ্জাক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি কমপ্লিট করেন এবং ডিপার্টমেন্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট হন। এত সফলতার পরেও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগ পান নাই। অতঃপর তিনি জুডিশিয়ারি পরীক্ষায় অংশগ্রহণ করতে গিয়ে সেখান থেকেও বিতরিত হন, কিন্তু তিনি থেমে থাকেননি। কমনওয়েলথ স্কলারশিপ নিয়ে কানাডায় মাস্টার্স কমপ্লিট করেন এবং সেই দেশের নাগরিকত্ব লাভ করেন। মানে স্পিকার, কেন এত সফলতার পরেও তিনি সুযোগ পান নাই? কারণ তিনি একজন প্রতিবন্ধী মাননীয় স্পিকার। আজকে যদি বাংলাদেশে আইনের যথাযথ সুষ্ঠু ব্যবস্থা থাকতো তাহলে আব্দুল রাজ্জাক রাজকে কানাডায় থাকতে হতো না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, শুধু সামাজিক সচেতনতা নয়, আইনে পারে প্রতিবন্ধীদের মর্যাদাপূর্ণ অবস্থান নিশ্চিত করতে মাননীয় স্পিকার। সেই জন্য প্রয়োজন আইনের যথাযথ প্রয়োগ এবং তা বাস্তবায়নের মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, ইতিমধ্যে সরকারি দলের প্রধানমন্ত্রী আর সমাজ কল্যাণ মন্ত্রী তো শুধু সচেতনতার গল্পই শুনিয়ে গেছেন মাননীয় স্পিকার। আর কত শুনবো সচেতনতার গল্প? এবার আইন প্রয়োগ করুন এবং তা বাস্তবায়ন করুন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, বাংলাদেশের জনসংখ্যার মধ্যে 10% মানুষ প্রতিবন্ধী। এই প্রতিবন্ধী জনসংখ্যার মধ্যে 2001 ও 2 এর তথ্য অনুসারে মাত্র 4% প্রতিবন্ধী পড়ালেখার সুযোগ পাচ্ছে মাননীয় স্পিকার। আর আমরা কি অন্য প্রতিবন্ধীরা কি পড়ালেখার সুযোগ পাবে না? তারা কি শিক্ষার আলো দেখবে না মাননীয় স্পিকার?
মাননীয় স্পিকার, আমি বিবি কুলসুম লিপি মাননীয় বিরোধীর উপর একটু অপেক্ষা করুন। স্পিকার 20 থেকে 25% মাননীয় স্পিকার, point of জনসংখ্যা information। আমরা একটু অপেক্ষা করি। মাননীয় বিরোধী উপনেতা একটা প্রশ্ন নেই, একটাই প্রশ্ন করতে হবে তিনি খুব কিন্তু। আইনের কথা বলেছেন মাননীয় স্পিকার, যে আইন দিয়ে নাকি সম্ভব। তাহলে মাননীয় স্পিকার, আমরা কদিন আগে ওনার কণ্ঠে শুনেছি ডিবেট ফর ডেমোক্রেসির অফিসে যে ওনার বাড়ি একজন লোক ওনার মুখের ওনার গালে কেটে দিয়েছেন মাননীয় স্পিকার। তাহলে উনি যে মর্যাদা ক্ষুণ্ণ করেছেন সেটি কোন আইন দিয়ে তার এই মর্যাদা ফিরিয়ে আনবে? আশা করছি উত্তর দিয়ে যাবে। মাননীয় স্পিকার, সরকার যদি আইন করত এবং সেখানে যদি শাস্তির বিধান থাকতো তাহলে অবশ্যই সমাজ সচেতন হতো। মাননীয় স্পিকার, মাননীয় সদস্য অপেক্ষা করতে হবে, কোনো প্রশ্ন নাই এখন আর। একটাই প্রশ্ন। 2013 সালে প্রতিবন্ধী সুরক্ষা আইনে বলা হয়েছে সমন্বিত শিক্ষা। মাননীয় স্পিকার, কিন্তু সেখানে বাস্তবায়ন করে না। মাননীয় স্পিকার, যদি সেখানে প্রতিবন্ধী সুরক্ষা আইনে শাস্তির বিধান থাকতো তাহলে আজকে প্রতিবন্ধীরা ভিকারুন্নেসা আইডিয়াল স্কুল কলেজের মতো কলেজে পড়ালেখার সুযোগ পেত। মাননীয় স্পিকার, কিন্তু কোনো শাস্তির বিধান না থাকায় তারা আজকে আইডিয়াল ভিকারুন্নেসা স্কুল কলেজের মতো কলেজে পড়ালেখা করতে পারছে না। মাননীয় স্পিকার, চিকিৎসার ক্ষেত্রে প্রতিবন্ধীদের জন্য আলাদা কোনো ইউনিটের ব্যবস্থা নেই। মাননীয় স্পিকার, কোনো র্যাম্পের ব্যবস্থা নেই। মাননীয় স্পিকার, বলতে বলতে মনে পড়ে যাচ্ছে কুমিল্লার মানসিক প্রতিবন্ধী ফাহিমার কথা। সে গুরুতর অসুস্থ হন, তার বাবা তাকে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে আসেন। সেইখানে তার সুচিকিৎসা না হওয়ার কারণে ফাহিমাকে মৃত্যুবরণ করতে হয়েছে। মাননীয় স্পিকার, আমরা কি প্রতিবন্ধীরা শুধু মৃত্যুই বরণ করব? আমাদের কি বেঁচে থাকার অধিকার নাই? মাননীয় স্পিকার, আজকে যদি সচেতনতা দিয়ে সবকিছু হতো মাননীয় স্পিকার, তাহলে কেন বাল্য বিবাহ নিরোধ আইন এবং মাদক প্রতিরোধ আইন করা হয়েছে? তাহলে তো সচেতনতা দিয়ে সবকিছু হতো। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, 2002 সালে নারী ও শিশু নির্যাতন আইন প্রণয়ন করা হয়, কিন্তু সেখানে প্রতিবন্ধী নারীদের কথা বলা হয় না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, প্রতিবন্ধী সুরক্ষা আইন 2013 37 নম্বর ধারা বলা হয়েছে প্রতিবন্ধী নির্যাতনের কথা, সেইখানেও প্রতিবন্ধী নারীদের কথা উল্লেখ করা নেই। মাননীয় স্পিকার, শুধু কি প্রতিবন্ধী নারীরা আমরা নির্যাতনের শিকার হব? মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, বলতে গিয়ে মনে পড়ে যাচ্ছে ময়মনসিংহের শারীরিক প্রতিবন্ধী খাদিজার কথা। খাদিজা, তার এলাকার একটা ছেলে দ্বারা নির্যাতিত হয়, তার বাবা যায় সমাজের কাছে বিচারের জন্য, কোনো বিচার পান নাই। মাননীয় স্পিকার, তারপর তারা আইনের মুখোমুখি হন, সেইখানেও কোনো বিচার পান নাই। মাননীয় স্পিকার, অতঃপর তার বাবা বাধ্য হয়েছে তাকে নিয়ে রেল লাইনে আত্মহত্যা করার জন্য। মাননীয় স্পিকার, আজকে যদি প্রতিবন্ধী নারী নির্যাতন আইন থাকতো এবং শাস্তির বিধান থাকতো তাহলে খাদিজার বাবার আত্মহত্যা করতে হতো না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, যখনই রাস্তায় নামি চিন্তা করতে হয় নিজের নিরাপত্তার কথা। আর কত থাকবো এই অন্ধকার জগতে? এবার আলোর পথ দেখতে চাই। মাননীয় স্পিকার, এই পৃথিবীর প্রকৃতিটা অনেক সুন্দর, এই সুন্দরটা অনুভব করতে চাই। মাননীয় স্পিকার, আলোর মুখ দেখতে চাই। পরিশেষে বলতে চাই, আইন প্রণয়ন করুন এবং তা বাস্তবায়ন করুন। এই প্রস্তাবটি যেন কোনোভাবেই সংসদে গৃহীত না হয়, আমি তার জোর দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, ধন্যবাদ। মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। দৃষ্টি প্রতিবন্ধী বিবি কুলসুম লিপি বললেন এই পৃথিবীটা অনেক সুন্দর এবং সেই পৃথিবীটাকে দেখতে চায়, অনুভব করতে চায়, বুঝতে চায়, কিন্তু সে কি পারবে? আমাদের সমাজ, আমরা কি পারবো তাকে এই পৃথিবীটা দেখানোর জন্য? ধন্যবাদ জানাই তাকে। সে অনেক কষ্টের কথা বলে গেল। আজকে তাদের মধ্যে প্রতিবন্ধীরা ভিকারুন্নেসা, হোলি ক্রস, সেন্ট জোসেফ স্কুল তারা পড়তে পারছে না। সেই প্রতিবন্ধী একজন বাবা এবং মেয়ের আত্মহত্যার করুণ কাহিনী এখানে আমাদেরকে জানাবার চেষ্টা করলো। রেল লাইনে আত্মহত্যা করেছে এবং ঢাকা মেডিকেল একজন প্রতিবন্ধীর মৃত্যুর কথা বলছে আজকে আমরা প্রতিবন্ধীরা কি বারবার এই মৃত্যুর পথযাত্রী হব? এই সব কিছুই বন্ধ করা সম্ভব যদি সঠিক আইনের প্রয়োগ করা হয় এবং এর বাস্তবায়ন সম্ভব হয়। এবং সে কারণের জন্যই আজকের এই প্রস্তাবটি তিনি প্রত্যাখ্যান করে যাতে এই প্রস্তাবটি গৃহীত না হয় সেই দাবি রেখে তিনি তার বক্তব্য শেষ করলেন। আমরা এবারে বক্তব্য শুনব আমাদের আজকের এই ছায়া সংসদের মাননীয় সদস্য সরকারি দলের ইকবাল হোসেনের কাছ থেকে তার বক্তব্য। কত আইন লিখেছিস তোরা, ছেড়েছিস কত ফাঁকা বলি, অসচেতন এই সমাজটাতে বড় স্বপ্নের ঘুরে বালি। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে ফ্লোর প্রদানের জন্য। মাননীয় স্পিকার, বিরোধী দলের কথা শুনে মনে হচ্ছে তারা আইনের প্রতি খুবই শ্রদ্ধাশীল। মাননীয় স্পিকার, তারা কেন শ্রদ্ধাশীল হয়েছে জানেন? তারা সচেতন হয়েছেন, তাই তারা শ্রদ্ধাশীল হয়েছেন। মাননীয় স্পিকার, তারা কখন? মাননীয় স্পিকার, যেখানে সচেতনতার গর্বেই আইনের জন্ম, সেখানে তারা
আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেনই তো, কারণ তারা সচেতন। মাননীয় স্পিকার, আজকে তারা বলে গিয়েছিলেন আইনই নাকি সব কিছুর সমাধান করতে পারে। মাননীয় স্পিকার, তাহলে তাদের কাছে আমার প্রশ্ন, প্রতিবন্ধী অধিকার সুরক্ষা আইন 2013, নিউরো ডেভেলপমেন্ট আইন 2013 প্রণয়ন হয়েছে, সেখানে শাস্তির বিধানও রয়েছে, কিন্তু আপনি কি প্রতিবন্ধী অধিকার ও সুরক্ষা আইন 2013 কি বাস্তবায়ন দেখেছেন? না মাননীয় স্পিকার, দেখেনি। কারণ সচেতনতা যদি না থাকে তাহলে কোনোদিনও এই প্রতিবন্ধী অধিকার ও সুরক্ষা আইন বাস্তবায়ন হবে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে যদি আমরা রাস্তায় যাই, আমরা যখন কোনো বাহনে উঠতে যাই মাননীয় স্পিকার, বাহনে আমাদেরকে নিতে চায় না, কেন জানেন? তারা ভাবে প্রতিবন্ধীদেরকে নিলে ঝামেলা হবে। মাননীয় স্পিকার, তাদের জন্য কিন্তু এটা প্রতিবন্ধী অধিকার ও সুরক্ষা আইনে কিন্তু বলা আছে যে প্রতিবন্ধীদের জন্য 2টি সংরক্ষিত সিটে আসন রাখতে হবে, তাদেরকে সুযোগ করে দিতে হবে বাহনে ওঠার জন্য। কিন্তু মাননীয় স্পিকার, সেই আইন কি তারা মেনেছে? এটা কি আইন দিয়ে করা সম্ভব হয়েছে? না মাননীয় স্পিকার, সেটা আইন দিয়ে সম্ভব হয়নি, সেই জন্য প্রয়োজন সচেতনতার। মাননীয় স্পিকার, আজকে যখন একটি পরিবার একজন প্রতিবন্ধী শিশু জন্ম নেয়, তখন তাকে সে ছুঁড়ে ফেলে দেয়, তখন তার জীবনটা কোথায় যায়? আমি বলছি বরিশালের জেসমিনের কথা। জেসমিনকে তার বাবা ছুঁড়ে ফেলে দিয়েছিল, পরবর্তীতে তিনি একজন সচেতন মানুষের ছোঁয়া পেয়ে পড়াশোনা করেছেন এবং বর্তমানে তিনি একজন শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। মাননীয় স্পিকার, আজকে এই মর্যাদাপূর্ণ অবস্থানটা যে নিশ্চিত হয়েছে, সেটা কেন হয়েছে জানেন? আজকে একজন সচেতন মানুষের ছোঁয়া পেয়েছে। তার বাবার তো দায়িত্ব ছিল তাকে আজকে শিক্ষায় শিক্ষিত করে কর্মসংস্থানে। মাননীয় সদস্য ইকবাল, আপনাকে অনুরোধ করছি অপেক্ষা করবেন, আমরা প্রশ্ন গ্রহণ করছি। মাননীয় স্পিকার, এমন একটি রাষ্ট্র দেখিয়ে যাবেন যেখানে শুধু সচেতনতা দিয়েই তার সকল মর্যাদাপূর্ণ অবস্থান। ধন্যবাদ আপনাকে আপনার চমৎকার প্রশ্নের জন্য। আমরা জানি জাপানের মতো দেশ, এখানে যে এত সচেতন মানুষ, যেখানে রোড পারাপারের সময় গাড়ি যদি দেখে একজন প্রতিবন্ধী মানুষ রাস্তা পার হচ্ছে, সাথে সাথে সব গাড়ি থেমে যাবে। মাননীয় স্পিকার, আমরা শুধু জাপানে দেখবো না মাননীয় স্পিকার, আমরা পশ্চিমা বিশ্বের সকল দেশেই এই জিনিসটা বহাল রয়েছে। মাননীয় স্পিকার, ইউরোপ কান্ট্রিতে কিন্তু মাননীয় স্পিকার, এটা একটি আইন। এছাড়া আরেকটা প্রশ্ন হচ্ছে যে আইন ছাড়া আপনি কোন জায়গাতে একজন মানুষের কর্মসংস্থান সহ সবকিছু নিশ্চিত করবেন? মাননীয় স্পিকার, কর্মসংস্থান নিশ্চিত করতে গেলে আগে সুশিক্ষা নিশ্চিত করতে হবে। মাননীয় স্পিকার, সুশিক্ষা আপনাকে আপনার পরিবার দিচ্ছে না মাননীয় স্পিকার, তারপরে আপনি ব্যক্তি পর্যায়ে কি সচেতন হচ্ছেন? মাননীয় স্পিকার, আজকে যখন একজন প্রতিবন্ধী শিশু পড়ালেখা করে তখন সে নিজেও হীনমন্যতায় ভুগে, কারণ চারদিকে তাকে বলে তুমি প্রতিবন্ধী, তুমি কি পারবে? মাননীয় স্পিকার, তখন আপনার কথা কোথায় থাকে মাননীয় স্পিকার সেই আইন? মাননীয় স্পিকার, প্রতিবন্ধী ব্যক্তিদের যখন আপনি মর্যাদাপূর্ণ অবস্থান নিশ্চিত করতে যাবেন, তখন আপনাকে দুটো জিনিস দরকার। একটা হচ্ছে অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করা, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া, আর একটা বিষয়ে থাকে যে শিক্ষার ক্ষেত্রে তার সুযোগ প্রদান করা। মাননীয় স্পিকার, আজকে ইনক্লুসিভ এডুকেশনের কথা নীতিমালায় রয়েছে। মাননীয় স্পিকার, আজকে কিন্তু দেখা যাচ্ছে শিক্ষক যদি কোনো সচেতন পরিবার তাকে শিশুকে স্কুলে নিয়ে ভর্তি করতে যায়, তখন তার শিক্ষক তাকে স্কুলে ভর্তি নেয় না, বলে কি তারা ওদের সাথে কি পড়াশোনা করতে পারবে? তাদের এই ধ্যান ধারণার কারণে আজ অনেক প্রতিবন্ধী শিশু পড়াশোনার সুযোগ পায়নি। মাননীয় স্পিকার, এবার আসা যাক অর্থনীতির বিষয়টি। মাননীয় স্পিকার, অর্থনৈতিক স্বাবলম্বী হওয়ার কথা। মাননীয় স্পিকার, মাইক্রো ক্রেডিট সমাজসেবা কর্তৃক পরিচালিত মাইক্রো ক্রেডিট পদ্ধতি রয়েছে, যেখানে 30,000 থেকে 50,000 পর্যন্ত প্রতিবন্ধীদেরকে ঋণ প্রদান করা হয়। মাননীয় স্পিকার, সেই ঋণটি নিয়ে প্রতিবন্ধীর নাম দিয়ে নিয়ে তারা করে কি তার বড় ভাইদেরকে দিয়ে কাজ করিয়ে ব্যবসা করায়। মাননীয় স্পিকার, প্রতিবন্ধী লোকটিকে কিন্তু সেই সুযোগটা দেওয়া হয় না মাননীয় স্পিকার, কারণ তাদের আত্মবিশ্বাস নেই যে সে স্বাবলম্বী হতে পারে। মাননীয় স্পিকার, তো মাননীয় স্পিকার, পরিশেষে বলতে চাই, আর থাকবো না পিছিয়ে, এবার যাব এগিয়ে, সঙ্গী হবে সচেতনতা, প্রতিষ্ঠিত হবে প্রতিবন্ধী জনগোষ্ঠীর মর্যাদা। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সবাইকে। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের আমাদের এই ছায়া সংসদের সদস্য ইকবালকে। এবার আমরা বক্তব্য শুনব আমাদের এই পর্যায়ে মাননীয় সদস্য বিরোধী দলের তানভীর আহমেদ তন্ময়ের কাছ থেকে তার বক্তব্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী আবিদ হোসেন 34তম BCS পেয়েও তিনি চাকরিতে যোগদান করতে পারেননি। মাননীয় স্পিকার, আবিদ হোসেন সামাজিক সচেতনতা দিয়ে চাকরিটি পাননি। মাননীয় স্পিকার, আবিদ হোসেন চাকরিটি পেয়েছিলেন 2013 সালের 38 নম্বর ধারার প্রয়োগ ও বাস্তবায়নের মাধ্যমে। মাননীয় স্পিকার, আবিদ হোসেন বর্তমানে ক্যাডার হিসেবে নিয়োজিত আছেন। মাননীয় স্পিকার, আজকে যদি আমরা 2010 সালে স্বপন চৌকিদারের কথা বলি, স্বপন চৌকিদার BCS পরীক্ষা দিতে যান মাননীয় স্পিকার, কিন্তু PSC কর্তৃপক্ষ তাকে BCS এ অংশগ্রহণ করতে দেন না। কিন্তু মাননীয় স্পিকার, 2013 সালের প্রতিবন্ধী সুরক্ষা আইন হওয়ার পর থেকে প্রত্যেকটি প্রতিবন্ধী BCS পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে। মাননীয় স্পিকার, তাহলে মাননীয় স্পিকার, প্রশ্ন রইল সরকারি দলের কাছে, স্বপন চৌকিদার কেন BCS পরীক্ষা দিতে পারেনি? মাননীয় স্পিকার,
আজকে যদি আমরা সামাজিক মর্যাদার কথা বলছি, মর্যাদা পূরণের কথা বলছি, কিন্তু মাননীয় স্পিকার সেটা পূরণ করতে গেলে প্রয়োজন অর্থনৈতিক নিশ্চয়তা এবং চাকরির নিরাপত্তা মাননীয় স্পিকার। আর তখনই আমরা চাকরির নিরাপত্তা দিতে পারবো যখন সরকার আইন করে 2% হারে প্রত্যেকটি প্রতিষ্ঠানে চাকরির ব্যবস্থা করবে মাননীয় স্পিকার। না হলে মাননীয় স্পিকার, মাননীয় সদস্য তন্ময় এটা অপেক্ষা করুন, মাননীয় সংসদে তার প্রশ্ন করবেন, শুধু প্রশ্ন। জি মাননীয় স্পিকার, একজন প্রতিবন্ধী যখন জন্মগ্রহণ করে তার পরিবার প্রথমে যখন তাকে ছুড়ে ফেলে দেয় এবং সে যেখানে তার মর্যাদা ক্ষুণ্ণ হয়, তাহলে তিনি কোন আইন দিয়ে সেই প্রতিবন্ধী সন্তানটির মর্যাদা নিশ্চিত করবে? মাননীয় স্পিকার, আমি সেটাই বলছিলাম, উনি যেটা বলছিলেন। মাননীয় স্পিকার, যদি আইন করতো মাননীয় স্পিকার, তাহলে আজকে কোনো পরিবার একজন প্রতিবন্ধীকে রাস্তায় ছুড়ে দিতে পারতো না মাননীয় স্পিকার। যদি মনিটরিং সিস্টেম করা হতো মাননীয় স্পিকার। সম্পূরক প্রশ্ন, মাননীয় সম্পূরক প্রশ্ন, মাননীয় সম্পূরক প্রশ্ন, মাননীয় স্পিকার তিনি একবার, মাননীয় স্পিকার সম্পূরক প্রশ্ন, মাননীয় স্পিকার সম্পূরক করুন। জি মাননীয় স্পিকার, তিনি একবার বললেন প্রতিবন্ধী অধিকারের সুরক্ষা আইন করেছেন, তাহলে এখন আবার তিনি বলছেন আইন করেন নাই। ব্যাপারটাই কি মাননীয় স্পিকার তিনি কি সুস্পষ্টভাবে বলে যাবেন? মাননীয় স্পিকার, এটা পারিবারিক আইন মাননীয় স্পিকার, এটার জন্য প্রয়োজন কঠোর মনিটরিং সিস্টেম। মাননীয় স্পিকার, আমরা সবাই জানি যখন একটা গরু হাল চাষ করে তখন যদি সেই গরুকে চাবুক পিটা না করা হয় তাহলে ওই গরু হাল চাষ করবে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি পুনরায় আমার বক্তব্যে ফেরত যাচ্ছি। মাননীয় স্পিকার, 2% হারে প্রত্যেকটি প্রতিষ্ঠানে যদি কোটা ব্যবস্থা করা হতো তাহলে মাননীয় স্পিকার, যদি এই প্রতিষ্ঠানে চাকরির ব্যবস্থা করা হয় তাহলেই মাননীয় স্পিকার কর্মসংস্থান নিশ্চিত হবে এবং প্রতিবন্ধীরা চাকরি পাবে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে মাননীয় স্পিকার আমরা দেখছি বরিশালের আতিকুরের কথা, বারবার চাকরির পরীক্ষা দেওয়া সত্ত্বেও সে চাকরি পাচ্ছে না শুধুমাত্র তার প্রতিবন্ধকতার জন্য। মাননীয় স্পিকার, আজকে আতিকুরের মতো হাজারো আতিকুর রয়েছে আমাদের এই বাংলাদেশে, তাদের অধিকার নিশ্চয়তা করার জন্য প্রয়োজন আইনের মাধ্যমে কোটা ব্যবস্থা প্রণয়ন করা মাননীয় স্পিকার। আজকে আমরা যে সভ্য দেশে থাকি, যেই সমস্ত উন্নত দেশগুলোকে ফলো করছি মাননীয় স্পিকার, অস্ট্রেলিয়াতে প্রতিবন্ধী কোটা আছে 4%, জাপানে আছে 5%, জার্মানিতে 8.8% এবং চীনে 8.5% প্রতিবন্ধী কোটা আছে মাননীয় স্পিকার। কিন্তু একটা সর্বশেষ প্রশ্ন নেই, বলুন প্রশ্নটি। মাননীয় স্পিকার, তিনি বলে গেছেন কোটার কথা, কোটা চালু করতে। মাননীয় স্পিকার, আজকে যখন পড়ালেখার সুযোগই দেয় না তখন আপনি কোটার পর্যায়ে যাবেন কিভাবে? আপনি শিক্ষা মাননীয় স্পিকার, বিশ্ববিদ্যালয় পর্যায়ে তিনি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন সেখানে 1% কোটা দেওয়া হচ্ছে মাননীয় স্পিকার, তাহলে তিনি কিভাবে বলছেন কোটা ব্যবস্থা দেওয়া হচ্ছে না মাননীয় স্পিকার? আজকে মাননীয় স্পিকার, আমরা আমাদের বাংলাদেশে প্রথম শ্রেণীর চাকরিতে মাননীয় স্পিকার কোথাও কোনো প্রতিবন্ধীকে দেখতে পাই না মাননীয় স্পিকার। কেন পাই না? কারণ আমাদের বাংলাদেশে প্রতিবন্ধীদের জন্য স্পষ্টভাবে কোনো কোটাই নেই মাননীয় স্পিকার প্রথম শ্রেণীর চাকরিতে। মাননীয় স্পিকার, আসুন একটু ইতিহাসের পাতা উল্টে দেখি। যখন মাননীয় স্পিকার 1829 সালে রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা আইন বিলোপ চালু করেছিলেন মাননীয় স্পিকার, তখন তিনি বুঝতে পেরেছিলেন সামাজিক সচেতনতা দিয়ে নয়, আইনের মাধ্যমে এটা সম্ভব। আর আজকে 150 বছর পরে এসে তারা আসছে সামাজিক সচেতনতা নিয়ে মাননীয় স্পিকার। এটা এই সংসদকে বিভ্রান্ত করার একটা প্রচেষ্টা মাত্র মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে আমরা শেষ করতে হবে। মাননীয় স্পিকার, আজকে আমরা আমাদের বিরোধী দল হিসেবে যুক্তিতর্কের মাধ্যমে প্রমাণ করতে সক্ষম হয়েছি যে সচেতনতা নয় বরং আইনই পারে প্রতিবন্ধী জনগোষ্ঠীর মর্যাদাপূর্ণ অবস্থান নিশ্চিত করতে। তাই প্রধানমন্ত্রী কর্তৃক উত্থাপিত প্রস্তাবটির আমি ঘোর বিরোধিতা জানাচ্ছি এবং বলতে চাই এই প্রস্তাবটি কোনোভাবেই এই সংসদে গৃহীত হতে পারে না। ধন্যবাদ মাননীয় স্পিকার, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ তন্ময়কে তার বক্তব্যের জন্য। অনেকগুলি দাবি দাওয়া উত্থাপন করে গেল যে বিভিন্ন জায়গার মধ্যে প্রতিবন্ধীদের যদি কর্মসংস্থানের ব্যবস্থা করা না হয়, শিক্ষাক্ষেত্রে, সামাজিক নিরাপত্তা ক্ষেত্রে, তাহলে আমরা কিভাবে করব এবং তার জন্য একটা আইন প্রণয়ন এবং আইনের বাস্তবায়নটা সেটা জরুরি বলে উল্লেখ করেছে। আমরা আবারও আমাদের যুক্তি খণ্ডন পর্বে সর্বপ্রথমে আমরা বিরোধী দলের নেতা মোহাম্মদ আমজাদ হোসেনের কাছ থেকে তার বক্তব্য একটু শুনে নেব। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে আবার সুযোগ প্রদান করার জন্য। মাননীয় স্পিকার, আমরা বিরোধী দলের সরকার দলের কাছে প্রথমে প্রশ্ন তুলেছিলাম স্বাস্থ্যসেবার কথা নিয়ে, তখন তারা বলেছিল যে ডাক্তাররা সচেতন নয়। যখন আমরা পুনরায় প্রশ্ন করেছিলাম যে সেই শিক্ষাটুকু দেবে কারা, তখন বলেছিল যে যারা শিক্ষা দেবে তারা সচেতন না। মাননীয় স্পিকার, আজকে সেই শিক্ষার জায়গায় পাঠ্যক্রমে এবং সব জায়গাতে যদি প্রতিবন্ধীদের ব্যাপারে সেই দিকটি যুক্ত থাকতো এবং সেই যুক্ত থাকার ব্যাপারটি যদি কথা হতো তাহলে নিশ্চিতভাবে প্রতিবন্ধীর ব্যাপারে এই ডাক্তাররা সচেতন থাকতো এবং তার মধ্যে চিকিৎসা নিরসন হতো। মাননীয় স্পিকার, আজকে আমার দলের তৃতীয় বক্তা এসে বারবার বলে গেছে যে কর্মসংস্থান নিশ্চিত করতে হলে রাষ্ট্রীয় ক্ষেত্রে বাজেটের জায়গাটি এবং কোটা জায়গাটি নিশ্চিত করার কথা। মাননীয় স্পিকার, আজকে শিক্ষার কথা বলেছিলাম মাননীয় স্পিকার,
সেই শিক্ষার জায়গাতেও তারা শুধু সচেতনতার বুলি আউড়ে গেছে মাননীয় স্পিকার। যদি সেই বুলি আউড়ে যাওয়ার কথাটি থাকে মাননীয় স্পিকার, তাহলে হয় না। কারণ হচ্ছে 33 নম্বর ধারা যে শিক্ষার কথা বলা হয়েছে সেখানে শাস্তির বিধান করা হচ্ছে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে তারা বলছে প্রতিবন্ধী ব্যক্তি অধিকার ও সুরক্ষা আইন বাস্তবায়ন করা হচ্ছে মাননীয় স্পিকার। সেই প্রয়োগটি কে করে মাননীয় স্পিকার? সেই বাস্তবায়নটি কে করে? সেটা করে রাষ্ট্র মাননীয় স্পিকার। রাষ্ট্র যখন বাস্তবায়ন করে না এবং রাষ্ট্র যখন এর যে প্রত্যেকটা কার্যকরী কমিটি গঠন করার কথা সেই কমিটির কোনো কার্যকারী থাকে না, অনেক ক্ষেত্রে কমিটি গঠিত হয় না, তখন আইনের সেই জায়গাটিকে বাদ দিয়ে শুধু সচেতনতা যুক্ত একটি ধোঁয়াশা মুক্ত একটা শব্দকে কেন্দ্র করে যখন তারা এই জায়গাটিকে দাঁড় করিয়ে রাখে, তখন সত্যি সংসদকে বিভ্রান্ত এবং সংসদকে একটা ধূম্রজালের সৃষ্টি করার চেষ্টা করা হয় মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে বাজেট যদি করতে হয় প্রতিবন্ধীদের জন্য, তাহলে সেটা কি কোনোভাবে সচেতনতা দিয়ে করা সম্ভব না মাননীয় স্পিকার? সেটা সচেতনতা করা সম্ভব না। সেখানে আইনের যে প্রয়োগ এবং আইনের বাস্তবায়নটি করা দরকার মাননীয় স্পিকার। আজকে সেই দিক থেকে বলতে গেলে, এবং আজকে আমরা বারবার বলেছি যে শিশুর নির্যাতনের কথা বলা হয়েছে, সেখানে তারা কোনো সঠিক উত্তর দিতে পারেন, তারা শুধুমাত্র বলেছে সচেতনতা মাননীয় স্পিকার। অন্যান্য দেশের দিকে আমরা যদি লক্ষ্য করি, শিশুর প্রতি যদি পরিবার কোনো নির্যাতন করে মাননীয় স্পিকার, সেই পরিবারকে মাননীয় স্পিকার আইনের আওতায় আনা হয়, সেই জন্য আইন করা হয়েছে মাননীয় স্পিকার। বাংলাদেশে যদি সেই আইনটি বাস্তবায়ন করা হয় এবং আইন যদি করা হয়, তাহলে সেই শিশুকে অবশ্যই শিক্ষার জায়গাতে নিয়োজিত হবে মাননীয় স্পিকার, এবং সেই শিক্ষার জায়গাতে বাস্তবায়িত হবে এবং সরকার কর্তৃক আইনের মধ্য দিয়ে তার কর্মসংস্থান নিশ্চিত হবে মাননীয় স্পিকার। আজকে যদি কর্মসংস্থানের জায়গা থেকে একজন প্রতিবন্ধী, একটু সময় চেয়ে নিচ্ছি মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, সেই জায়গা থেকে বলছি যে যদি কর্মসংস্থানের জায়গা নিশ্চিত করতে হয়, তাহলে সেই রাষ্ট্রকেই করতে হবে। শুধু সচেতনতা দিয়ে কর্মসংস্থান নিশ্চিত করা যায় এবং একটি জনগোষ্ঠীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা যায় না। আর যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না করা যায়, তাহলে শুধুমাত্র বেঁচে পড়ে খেয়েই তার কোনো মর্যাদাপূর্ণ অবস্থা নিশ্চিত হয় না। তাকে সামগ্রিকভাবে মর্যাদাপূর্ণ অবস্থা নিশ্চিত করার জন্য আইনের যথাযথ প্রয়োগ এবং সুস্থ। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। পর্যায়ে আমরা ওয়াইন্ড আপ সেশনে মাননীয় সংসদ নেতা তথা প্রধানমন্ত্রী মোহাম্মদ আইবুল্লাহ রিয়াদের কাছ থেকে সর্বশেষ বক্তব্য শুনব। ধন্যবাদ স্পিকার, আমাকে ফ্লোর প্রদানের জন্য। এরিস্টটল বলেছেন, যিনি সমাজে বাস করেন তিনি হয় দেবতা নয় পশু। মাননীয় স্পিকার, আজকে বিরোধী দলের কথা শুনে মনে হচ্ছে যে আইন দিয়ে নাকি প্রতিবন্ধীদের মর্যাদা নিশ্চিত করা সম্ভব, কিন্তু কিভাবে সম্ভব মাননীয় স্পিকার? তারা এটা সুস্পষ্ট প্রমাণ দিতে পারেন না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তারা আমাদের মর্যাদা যে সংজ্ঞা মাননীয় স্পিকার, তারা আমাদের সংজ্ঞায় বুঝতে পারে না মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমরা সংজ্ঞা মাননীয় স্পিকার আমরা বলতে চাচ্ছি মাননীয় স্পিকার, বাংলাদেশে প্রচলিত যে আইনের বিধিবিধান মাননীয় স্পিকার, সেখানে বলা হয়েছে আইনের চোখে সবাই সমান, কিন্তু মাননীয় স্পিকার এই যে সবাই সমান মাননীয় স্পিকার, এই যে সাম্যতা, এই সাম্যতাটাকে কে নিশ্চিত করতে পারে না মাননীয় স্পিকার? এটা তো সমাজ নিশ্চিত করতে পারে না মাননীয় স্পিকার। সরকার তো আইন প্রণয়ন করে দিয়েছে যে সবাই সমান, তাহলে এই সবাই সমানের আইনটা কে নিশ্চিত করবে মাননীয় স্পিকার? তারা বলছে রাজা রামমোহন রায়ের কথা, যে রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা আইন প্রণয়ন করেছেন মাননীয় স্পিকার, কিন্তু রাজা রামমোহন রায় আগে সচেতন হয়েছেন, তারপরে তিনি সতীদাহ প্রথার আইন করেছেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, রাজা রামমোহন রায় কি সচেতন না হয়ে আইন করেছেন মাননীয় স্পিকার? মাননীয় স্পিকার, তারা বলছে আজকে চিকিৎসা অর্থনৈতিক ক্ষেত্রের কথা মাননীয় স্পিকার। আমার বক্তা ইতোমধ্যে বলে গেছে, তাও তারা বুঝতে পারে না যে মাননীয় স্পিকার প্রতিবন্ধীদেরকে কিন্তু আজকে বিভিন্ন ব্যাংক এবং সমাজসেবা সহ বিভিন্ন ঋণ দেওয়া হচ্ছে মাননীয় স্পিকার, কিন্তু সেই ঋণ দিয়ে সমাজে প্রতিবন্ধীরা ব্যবসা করতে পারছে না মাননীয় স্পিকার। এটা শুধুমাত্র সামাজিক বাধার কারণে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তারা বলছে মাননীয় স্পিকার বাল্য বিবাহের কথা মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, বাল্য বিবাহের কথা যদি বলি, যে মাননীয় স্পিকার বাল্য বিবাহের জন্য সরকার সচেতনতামূলক বিভিন্ন ধরনের অনুষ্ঠান প্রচার করছে মাননীয় স্পিকার। এই সচেতনতা থেকেই কেবলমাত্র বাল্য বিবাহ প্রতিরোধ হয়েছে মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে আমি একটা কথাই বলতে চাই বিরোধী দলকে, এখানে যে ডিবেট ফর ডেমোক্রেসির অফিসে এসে যে আপনারা যে এই এটিএন বাংলার পর্দায় যে বিতর্ক করছেন, এই যে মর্যাদা পাচ্ছেন মাননীয় স্পিকার, এটা কোন আইনের বলে পাচ্ছেন? উত্তর তো দিয়ে যেতে পারেন নাই মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আজকে এটিএন বাংলা এবং ডিবেট ফর ডেমোক্রেসি আমাদেরকে যে মর্যাদা দিয়েছে মাননীয় স্পিকার, এই মর্যাদাটুকু কেবলমাত্র সচেতনতার ফলে হয়েছে মাননীয় স্পিকার। তাই তো আমরা চাই যে কিরণ স্যারের মতো এবং ডক্টর মাহফুজুর রহমান স্যারের মতো বাংলাদেশের প্রত্যেক মানুষ সচেতন হবে। আমরা চাই মাননীয় স্পিকার যে আমাদের মর্যাদা নিশ্চিত হবে এবং আমরা আমাদের অধিকার নিয়ে কথা বলবো মাননীয় স্পিকার। কিন্তু মাননীয় স্পিকার, আমরা শুধুমাত্র আইন করে মাননীয় স্পিকার আমাদের এই মর্যাদাটাকে মাননীয় স্পিকার সীমাবদ্ধ রাখতে চাই না মাননীয় স্পিকার। আইন করে কেবলমাত্র মানুষকে শাস্তি প্রয়োগ করা
সম্ভব, কিন্তু আইন করে কোনো জাতির মাননীয় স্পিকার মর্যাদা নিশ্চিত করেছে বিশ্বে এমন কোনো নজির নেই। মাননীয় স্পিকার নেদারল্যান্ডের কথা বলছি, সেখানে মাননীয় স্পিকার কোনো প্রকার সেখানকার নাগরিকরা সচেতন বিধায় কোনো অপরাধ করে না, ফলে সেখানে কোর্টগুলো বন্ধ হয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার সেখানে কি আইনের প্রয়োজন হচ্ছে? মাননীয় স্পিকার না, মাননীয় স্পিকার সেখানে আইনের প্রয়োজন হচ্ছে না, শুধুমাত্র সামাজিক সচেতনতার ফলে। তারপরেও বিরোধী দল যখন বলেন যে আইন দিয়ে নাকি প্রতিবন্ধীর মর্যাদা নিশ্চিত করা সম্ভব, তখন বিরোধী দলের কথা শুনে মনে হয় মেয়া ভাই আম্মেকে সব কথা মই বসছি, কিন্তু মই মানতে পারতে আসি না, কারণ মোরা তো বিরোধী দল, মগরে বিরোধিতা করতে হইবে। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকে মহান ছায়া সংসদে এই প্রস্তাবটি যেহেতু গৃহীত হয়। ধন্যবাদ। আমরা আজকের এই ছায়া সংসদের মাননীয় সদস্যবৃন্দকে যারা বক্তব্য রাখলেন তাদেরকে। একটা কথা তো সঠিক, সেটি হচ্ছে যে আমরা পৃথিবীর 2-1টি উন্নত রাষ্ট্র রয়েছে যেখানে এখন জেলখানাও বন্ধ হয়ে যাচ্ছে, যেখানে এখন কোর্টের দরকার হচ্ছে না, আদালতের দরকার হচ্ছে না, কারণ সেখানে মানুষ এত সচেতন এবং সেই সচেতনতার কারণের জন্য সেখানে ওই ধরনের যে শাস্তিমূলক ব্যবস্থা সেটি গ্রহণ করা দরকার হচ্ছে না। সুতরাং সচেতনতার কিন্তু একটা গুরুত্বর কথা আজকে সরকারি দল থেকে বারবার বলছে। কিন্তু আমরা যখন ভাবি, আজকে যখন এখানে আমাদের আলোচনায় আসলো যে আজকে আমরা কেন ভিকারুননিসা স্কুল, হোলি ক্রস স্কুল, সেন্ট জোসেফ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল ও কলেজ, আমরা এখানে কেন প্রতিবন্ধী আমাদের সন্তানরা, শিশুরা কেন ভর্তি হতে পারে না? আমাদের সরকারের তো আইন রয়েছে, বলা আছে, এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রী নিজেও কিন্তু অত্যন্ত প্রতিবন্ধী বান্ধব। তিনি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন যে প্রতিবন্ধীদেরকে শিক্ষার সুযোগ করে দিতে হবে, প্রত্যেকটা স্কুলে তাদেরকে ভর্তি করতে হবে। কিন্তু সেখানে ফাক্টটা হচ্ছে গিয়ে তাদেরকে ভর্তির কথা বলা আছে, কিন্তু ভর্তি যদি করা না হয় তাহলে কী শাস্তি হবে সেটা বলা নাই বিধায় এখনও পর্যন্ত প্রতিবন্ধী কোনো সন্তানকে, শিশুকে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি না করার জন্য কোনো কর্তৃপক্ষের এখনও পর্যন্ত কোনো শাস্তি হয় না, অর্থাৎ শাস্তির বিধান নাই। ওই কারণের জন্য কিন্তু আমরা শুধু আইন থাকলেই চলবে না, সেটার জন্য যে প্রয়োগ, যথোপযুক্ত যে প্রতিপালন, সেটি কিন্তু আমাদের থাকতে হবে। আমরা দেখেছি আজকে বিরোধী দল থেকে বলছে যখন আমাদের প্রতিবন্ধী শিশুকে ঘরে আটকে রাখা হচ্ছে, যখন প্রতিবন্ধী শিশুকে আমরা দেখি যে বাবা মা দুজনেই চাকরিজীবী, একজন প্রতিবন্ধী শিশুকে ঘরে কাজের লোকের কাছে আবদ্ধ করে রেখে তারা চলে যাচ্ছেন, কোথাও আনুষ্ঠানিকতায়, বিয়ে, কোনো জন্মদিন বা কোথাও কিন্তু প্রতিবন্ধী সন্তানদেরকে তারা নিয়ে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। এই যে তাদের মধ্যে অসচেতনতা, সেটি আমরা কোন আইন দিয়ে, আমরা কোন প্রশাসনিক কাঠামো দিয়ে সেটা আমরা নিয়ন্ত্রণ করব, তাদেরকে আমরা নেব? আমরা আমাদের প্রতিবন্ধীদের জন্য আমরা কিন্তু নানা ক্ষেত্রে এই যে কর্মসংস্থানের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করছি, আমরা ব্রেইল বই আরও বেশি কীভাবে আধুনিকীকরণ করা যায় সেটা আমরা চেষ্টা করছি, আমরা বাজেট বরাদ্দর ক্ষেত্রে আমরা সেটি বাড়াচ্ছি, আমরা তাদের জন্য ফুটপাত করবার চেষ্টা করছি। কিন্তু এখনও পর্যন্ত আমরা আমাদের যে সঠিক জায়গায় যে অ্যাড্রেস করা এই প্রতিবন্ধীদের জন্য, আমরা যে আমাদের সমাজ এবং আমরা সকলে মিলে সচেতন হয়ে যে একটা কিছু তাদের জন্য যথোপযুক্ত করব, সেটি কিন্তু আমরা করতে পারছি কিনা, সেটি কিন্তু এখনও পর্যন্ত আমাদের কাছে প্রশ্নবিদ্ধ থেকে যাচ্ছে। এবং সেই কারণে আমরা বলতে চাই যে সরকারি বেসরকারি সর্বক্ষেত্রেই কর্মসংস্থানে প্রতিবন্ধীদেরকে একটা অগ্রাধিকার দেওয়া হোক। আমরা দেখি সারা বছর জুড়ে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো বৃত্তি প্রদান করে, আমরা দাবি রাখতে চাই যাতে বৃত্তির জিনিসটা যাতে প্রথমে এই প্রতিবন্ধীদেরকে করা হয়, প্রতিবন্ধী শিক্ষার্থীদের করা হয়, তারপরে অপ্রতিবন্ধী যদি তাদেরকে করার দরকার হয় তাহলে কিন্তু সেখানে তাদেরকে করা হোক। আমরা একটা পৃথক বাজেটের কথা বলছি যে আজকে প্রতিবন্ধী মানুষের যে বাজেটটা, সেই বাজেটটা আমরা দেখতে পাই যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ভিতরে তাদের একটা থোক বরাদ্দ বা বাজেট দেওয়া হচ্ছে, কিন্তু সেটা নয়। আমরা চাই আগামী বাজেটের পূর্বেই এই ভয়েসটি রেজ হোক যে প্রতিবন্ধীদের জন্য একটা পৃথক বাজেট তৈরি করা হোক, সেই বাজেটের মধ্যে দিয়ে আমরা তাদের সুরক্ষা করতে পারব। আমরা সব কিছুর বিবেচনায় একটা কথা তো নিশ্চিত আমরা স্বীকার করি, যে জাতি তার প্রতিবন্ধীর প্রতি যতখানি মানবিক, সে জাতি ততখানি মানবিক রাষ্ট্রের মর্যাদা লাভ করতে পারে, এবং বাংলাদেশ সেই মানবিক রাষ্ট্রের মর্যাদা লাভ করুক সেই প্রত্যাশায় আজকে আমি আমার বক্তব্য শেষ করে, আজকে যিনি অতিথি হিসাবে এখানে এসেছেন আমাদের সর্বজন শ্রদ্ধেয়, যিনি পর্দার আড়ালের মানুষ, তিনি অত্যন্ত প্রতিবন্ধী বান্ধব একজন ব্যক্তি, সমাজহিতৈষী, তার কাছ থেকে এবার আমরা শুনবো আমাদের আজকের এই আয়োজন নিয়ে কথা। আমি আহ্বান করছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ লুৎফর রহমানকে এই পর্যায়ে তার বক্তব্য প্রদান করার জন্য। ডিবেট ফর ডেমোক্রেসির উদ্যোগে প্রথমবারের মতো দৃষ্টি প্রতিবন্ধীদের নিয়ে জাতীয় পর্যায়ে এমন একটি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করার জন্য এই মুহূর্তে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান এবং এটিএন বাংলাকে প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি এই দুই পক্ষের কথা শুনে দারুণ আবেগাপ্লুত হয়ে পড়েছি। বিশেষ করে আমার বায়ের এই পক্ষের মেয়েটি, সে যখন
তার ভাঙা গলায় তার অভিজ্ঞতার কথা বলছিল, জবাব দিচ্ছিল, তখন আমি অস্ত্রসজল হয়েছি বারবার। দৃষ্টি প্রতিবন্ধীদের আমরা রাস্তাঘাটে দেখি, দৃষ্টি প্রতিবন্ধীরা আমাদের ঘরে ঘরেও আছে। আমি ব্যক্তিগতভাবে এই অনুষ্ঠানটি উপভোগ করিনি, আমি হৃদয় দিয়ে অনুভব করেছি। এই মুহূর্তে আমি আমার কথাটা একটু ভিন্নভাবে বলছি। আমার বাড়িতেও প্রতিবন্ধী আছে, আমার একটি ছেলে একটি মেয়ে। আমরা দীর্ঘকাল কানাডাতে থেকেছি। আমার মেয়ে এখনও কানাডা প্রবাসী। তার 2 বাচ্চার ছোট বাচ্চাটি প্রতিবন্ধী। তো আমি ঘর থেকে দেখেছি যে আমার নাতিনটা, ছোট নাতিনটা প্রতিবন্ধী। তো আমার মেয়েকে একটু ছোট করার জন্য, তার মনে কষ্ট দেওয়ার জন্য এক আত্মীয়ই বলে ফেললো যে এই জন্যই তো ওর একটা বাচ্চা প্রতিবন্ধী হয়েছে। বড় দুঃখের কথা। মা তো মনে কত কষ্ট, আমি নানা, আমারও তো মনে কষ্ট। এই কথাটা কেন আমরা শুনলাম? ও তো জন্মের পর থেকে কখন প্রতিবন্ধী হয়েছে তা আমরা জানি না। ছোটোবেলা ঠিক ছিল, একসময় কথা বলে না, জ্ঞান বুদ্ধি হয়নি। সব প্রতিবন্ধীদেরকে ভালোবাসতে হবে। আমি এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করছে তারা নিঃসন্দেহে খুব মেধাবী, এবং যে মেসেজ আমাদের সমাজে যাবে, যুক্তির আলোয় দেখি দৃষ্টি প্রতিবন্ধী এবং সব প্রতিবন্ধীদেরকে নিয়েই কিন্তু কথাবার্তা হচ্ছে। তো এর রাষ্ট্রের দায়িত্ব, পরিবারের দায়িত্ব, সমাজ সচেতনতা সবই কিন্তু 50-50। ওখান থেকে ওই ছেলেটি যখন বলল, ইকবাল, সে যখন রেফারেন্সটা দিল, তো আমি তখন খেয়াল করছিলাম যে ও তো আর দেখেনি, কিন্তু আমি দেখেছি গাড়িগুলো যখন প্রতিবন্ধীদের নিয়ে গাড়িগুলো যখন ট্রাফিক সিগন্যালে কোনো কারণে দাঁড়ায় বা একটা বাচ্চাকে, একটা প্রতিবন্ধীকে নামিয়ে দেয়, তখন সব গাড়ি দাঁড়িয়ে যায়, ইভেন পুলিশের গাড়ি দাঁড়িয়ে যায়। আমি কানাডার গল্প বলছি, যে দেশের গল্প আপনারা তখন বললেন, আমি সেই দেশে থাকি এবং এদেশে আসা যাওয়া করি। তাতে আমি বুঝি যে আমরা অনেক পিছিয়ে। সেই দেশ কিন্তু আইন করেছে, কিন্তু জনগণ সচেতন। শুধু আইন দ্বারা কিন্তু এটা সম্ভব না। ওখানে প্রত্যেকটা প্রতিবন্ধী পার্কিং লটে তাদের জন্য আলাদা পার্কিং লট আছে। পুলিশ কিছু করার আগে আশেপাশের লোকজনই সরিয়ে দেবে যে তুমি নতুন লোক, তুমি কালো মানুষ, তুমি এটা বুঝো না, একদম সরাও গাড়ি। তো সেই জন্য দুটো পাশাপাশি প্রয়োজন। র্যাম্প নাই আমাদের দেশে, প্রতিবন্ধীদের র্যাম্প করতে হবে। আমাদের ফুটপাত নাই, তো মানুষকে ভালোবাসা শিখতে হবে। এখানে একজন চলচ্চিত্রকারের নাম বলে ওনারা বলেছে যে সে 5টা চাকরি দিয়েছে। আমি ঘোষণা করছি যে আমিও 3টে চাকরি দিই। যে টাকা গুনতে পারে, সে যদি চোখে না দেখে তাও হবে, কারণ এরা হাত দিয়ে বুঝতে পারে এই টাকা কত। কিন্তু হ্যাজ টু বি তার সেই ব্রেইল পদ্ধতিতে তাদের লেখাপড়া আছে যারা, তারা পারবে। আর আমাদের টেকসই উন্নয়ন বহাল রাখতে গেলে প্রতিবন্ধীদেরকে আমাদের মূল স্রোতধারায় নিয়ে আসতে হবে। ধন্যবাদ সবাইকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব লুৎফর রহমানকে, লাস ফার্মার, যিনি সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক, সমাজহিতৈষী হিসেবে যা যথেষ্ট সুনাম, লেখালেখি করছেন তিনি, তাকে আমরা ধন্যবাদ জানাই আমাদের আয়োজনে এসে প্রতিবন্ধী শিক্ষার্থীদের অংশগ্রহণে এই প্রতিযোগিতায় তার বক্তব্য উপস্থাপন করার জন্য। আমাদের আজকের এই ছায়া সংসদের বিষয়টি ছিল, যে প্রস্তাবটি উত্থাপন করা হয়েছিল, আইন নয় সামাজিক সচেতনতাই প্রতিবন্ধী জনগোষ্ঠীর মর্যাদাপূর্ণ অবস্থান নিশ্চিত করতে পারে। যারা এই প্রস্তাবের পক্ষে আছে তারা হা বলুন। প্রস্তাবের পক্ষ দল হা বলুন। যারা এই প্রস্তাবের পক্ষে আছে তারা হা বলুন। আর যারা এই প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন। প্রস্তাবের বিপক্ষ দল না বলুন। যারা প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন। হ্যাঁ এবং না। ফলাফল, এটি সেমিফাইনাল পর্ব। আমাদের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের অংশগ্রহণে আজকের এই ছায়া সংসদে এই প্রস্তাবটি গৃহীত হয়নি। যেহেতু এই প্রস্তাবটি গৃহীত হয়নি, সে কারণে বলতে হচ্ছে এই ছায়া সংসদে আজকে বিরোধী দল জয়যুক্ত হয়েছে, এবং সে কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়
সোপার্জিত স্বাধীনতা দলকে আমরা বিজয়ী বলে ঘোষণা করছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা তখন টেলিভিশনের পর্দায় দেশে অথবা বিদেশে আমাদের আজকের এই ছায়া সংসদ দেখলেন, আপনাদের সবাইকে আমাদের আগামী অনুষ্ঠান, আগামী মক পার্লামেন্ট দেখার আমন্ত্রণের মধ্যে দিয়ে আজকের মতো এই ছায়া সংসদ এখানে শেষ করছি।